আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অবাধ শ্বসন সম্পর্কে আলোচনা করব। তো অবাধ শ্বসন প্রক্রিয়ার দুইটা ধাপ আছে, একটা হলো গ্লাইকোলাইসিস, একটা হলো পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। তো বন্ধুরা, গ্লাইকোলাইসিস এই ধাপটার সাথে কিন্তু আমরা আগে থেকেই পরিচিত। তোমরা যারা আগের লেকচারগুলো করেছো তারা দেখেছো সবাধ শ্বসনেরও প্রথম ধাপটা ছিল হলো গ্লাইকোলাইসিস। তো সবাধ শ্বসনের যে গ্লাইকোলাইসিস, অবাধ শ্বসনেও সেই একই গ্লাইকোলাইসিস অর্থাৎ একই প্রসেস। এই জন্যই কিন্তু গ্লাইকোলাইসিসকে শ্বসনের সাধারণ গতিপথ বলা হয়, কারণ সবাধ শ্বসন এবং অবাধ শ্বসন দুইটাই প্রথম ধাপে গ্লাইকোলাইসিস আছে। তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সবাধ শ্বসনের অনুরূপ, অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমরা সবাধ শ্বসনের ক্ষেত্রে যেমন দেখেছিলাম গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়েছিল। পাইরুভিক অ্যাসিডের সংকেত ছিল এইরকম, অর্থাৎ গ্লুকোজটা ভেঙে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। এবং গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে আমরা আরও দেখেছিলাম এই প্রক্রিয়ায় মোট দুইটা NADH2 তৈরি হয়েছিল, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল, 2টা NADH2 তৈরি হয়েছিল এবং সাথে 4টা ATP তৈরি হয়েছিল। তার মধ্যে আবার 2টা ATP খরচ হয়ে গিয়েছিল প্রথমেই, তার মানে নিট 2টা ATP তৈরি হয়েছিল। তো এখন এই যে পাইরুভিক অ্যাসিডটা তৈরি হয়েছে, এটা তো অবাধ শ্বসনের প্রথম ধাপ। অবাধ শ্বসনের প্রথম ধাপে তার মানে একই প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। এখন দ্বিতীয় ধাপে পাইরুভিক অ্যাসিডটা অসম্পূর্ণভাবে জারিত হবে। জারিত হয়ে পাইরুভিক অ্যাসিডটা 2 রকম পদার্থ সৃষ্টি করতে পারে। 1 নম্বরে পাইরুভিক অ্যাসিডটা জারিত হয়ে ইথানল সৃষ্টি করতে পারে, অথবা পাইরুভিক অ্যাসিডটা জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে পারে। তো বন্ধুরা, প্রথমে আমরা তাহলে ইথানল তৈরিটা দেখি। ইথানল তৈরির ক্ষেত্রে এই পাইরুভিক অ্যাসিডটা, যার সংকেত CH3COCOOH, এইটা প্রথমেই 1 অণু কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, অর্থাৎ 1 অণু CO2 ত্যাগ করলো। ত্যাগ করে এইটা দেখো, যদি CO2 বের হয়ে যায়, অর্থাৎ COO এইটুকু ধরলাম বের হয়ে গেছে, এই COO এইটুকু বের হয়ে গেল, তাহলে আর বেঁচে থাকবে কি CHO। তো যদি CHO বেঁচে থাকে তাহলে CH3CHO তৈরি হবে বা অ্যালডিহাইড তৈরি হবে, এবং এই অ্যালডিহাইডটার নাম কিন্তু আমরা সবাই জানি অ্যাসিটালডিহাইড। তাহলে পাইরুভিক অ্যাসিড 1 অণু কার্বন ডাইঅক্সাইড মুক্ত করে অ্যাসিটালডিহাইড তৈরি করবে, এবং এই ক্ষেত্রে যে এনজাইমটা ভূমিকা পালন করবে সেটার নাম হলো কার্বক্সিলেজ। কারণ COO এইটা আমরা বলেছিলাম কার্বক্সিল মূলকের মতো, অর্থাৎ COO বা CO2কে যে বের করে দিবে সেই এনজাইমটা হবে কার্বক্সিলেজ এনজাইম। তো এখানে কিন্তু এই ধাপের শেষ না বন্ধুরা, পরবর্তীতে আবার এই অ্যাসিটালডিহাইডটা বিজারিত হবে। বিজারিত হওয়ার অর্থ কি আমরা জানি, বিজারিত হওয়া মানে হলো হাইড্রোজেন গ্রহণ করা। তো হাইড্রোজেন কার কাছ থেকে গ্রহণ করবে? NADH+H+ এর কাছ থেকে হাইড্রোজেন গ্রহণ করবে। গ্রহণ করার ফলে NADH+H+টা NAD-তে পরিণত হবে, এবং দেখো 2টা হাইড্রোজেন গ্রহণ করবে, 2টা হাইড্রোজেনের একটা লাগবে, মনে রাখবে, এর সাথে এই পজিশনে, আরেকটা লাগবে এই পজিশনে। তাহলে অ্যাসিটালডিহাইডটা পরবর্তী ধাপে CH3CH2OH-এ পরিণত হবে, এবং এইটার নাম আমরা জানি ইথানল। আর এই প্রক্রিয়াটা করার ক্ষেত্রে যে এনজাইম ভূমিকা পালন করে সেইটার নাম আমরা জানি ডিহাইড্রোজিনেজ। তাহলে বন্ধুরা, ইথানল তৈরির ক্ষেত্রে আমরা কি দেখতে পারলাম? প্রথমেই পাইরুভিক অ্যাসিডটা অ্যাসিটালডিহাইডে পরিণত হয়। অ্যাসিটালডিহাইডটা ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহায়তায় ইথানল তৈরি করছে। তো এখানে মনে রাখবে, পাইরুভিক অ্যাসিড দেখো গ্লাইকোলাইসিসের ফলে 2 অণু তৈরি হয়েছিল। তো এখানে তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড, আর এখানেও 2 অণু অ্যাসিটালডিহাইড তৈরি হবে। 2 অণু অ্যাসিটালডিহাইড ভেঙে 2 অণু ইথানল তৈরি করবে। তাহলে বন্ধুরা, এই প্রক্রিয়ায় অবাধ শ্বসনের ফলে ইথানল তৈরি হচ্ছে, এবং এক্ষেত্রে কয়টা ATP তৈরি হবে?
তো কয়টা এটিপি তৈরি হবে সেটা যদি আমরা দেখতে যাই তাহলে এর যে আগের ধাপটা অর্থাৎ গ্লাইকোলাইসিস, সেখানে আমরা জানি 2 অণু NADH2 তৈরি হয় এবং 2 অণু এটিপি তৈরি হয়। তো এখানে আবার দেখো 2 অণু অ্যাসিটালডিহাইডকে জারিত করতে 2 অণু NADH2 এটা খরচ হয়ে যাবে, আর 2 অণু এটিপি শুধু তাহলে বেঁচে থাকবে। তার মানে অবাধ শ্বসন প্রক্রিয়ায় ইথানল তৈরির সময় মাত্র 2টা এটিপির সমান শক্তি পাওয়া যায়, এবং 2টা এটিপিতে আমরা জানি 20 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, যেহেতু এক একটা এটিপিতে 10 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। তাহলে বন্ধুরা আমরা বলতে পারি অবাধ শ্বসন প্রক্রিয়ায় মাত্র 20 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এবং একই সঙ্গে দেখো ইথানল তৈরির সময় 1 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে আমরা যদি টোটাল প্রসেসটাকে লিখি অর্থাৎ অবাধ শ্বসনের সামগ্রিক বিক্রিয়া, তাহলে কী পাবো? অবাধ শ্বসন প্রক্রিয়ার একদম প্রথম পর্যায়ে আমরা পেয়েছিলাম গ্লুকোজ, তাহলে গ্লুকোজটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে প্রথম ধাপে পাইরুভিক অ্যাসিড তৈরি করবে, কিন্তু পাইরুভিক অ্যাসিডটা আবার জারিত হয়ে ইথানল তৈরি করবে, অর্থাৎ 2 অণু ইথানল তৈরি হবে। একই সঙ্গে এখানে দেখো 2 অণু পাইরুভিক অ্যাসিড, তাই 2 অণু কার্বন ডাইঅক্সাইড বের হবে, এখানে 2 অণু কার্বন ডাইঅক্সাইড বের হবে এবং 20 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যাবে। তাহলে এইটা হলো অবাধ শ্বসন প্রক্রিয়ার সামগ্রিক বিক্রিয়া। এখন বন্ধুরা যখনই ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে তখন কি ঘটবে আমরা একটু দেখি। ল্যাকটিক অ্যাসিড তৈরির সময় পাইরুভিক অ্যাসিডটা দুই অণু পাইরুভিক অ্যাসিড এটা সরাসরি বিজারিত হয়ে যাবে, কোনো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে না। তো পাইরুভিক অ্যাসিড যখনই সরাসরি বিজারিত হবে অর্থাৎ NADH প্লাস H প্লাস 2 অণু, এইখান থেকে 2টা হাইড্রোজেন মুক্ত হবে, মুক্ত হয়ে NAD তৈরি করবে, আর ওই হাইড্রোজেন 2টা লাগবে এই পাইরুভিক অ্যাসিডটার সাথে। তো পাইরুভিক অ্যাসিডের সাথে যখনই হাইড্রোজেন লাগবে তখন পাইরুভিক অ্যাসিডটা দেখো পরিবর্তিত হয়ে এই রকম একটা যৌগ তৈরি করবে, মানে CO ছিল এই পজিশনে একটা হাইড্রোজেন, এই পজিশনে একটা হাইড্রোজেন লেগে যে অ্যাসিডটা তৈরি করবে এইটার নাম হলো ল্যাকটিক অ্যাসিড। তাহলে ল্যাকটিক অ্যাসিড তৈরির সময় কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না, সরাসরি ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। তো এক্ষেত্রে যদি আমরা শ্বসনের টোটাল বিক্রিয়াটা দেখতে যাই তাহলে কীরকম পাবো? প্রথম পর্যায়ে ছিল গ্লুকোজ, সেইটা ভেঙে সরাসরি ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে 2 অণু, এবং এই প্রক্রিয়ার ক্ষেত্রেও 2টা NADH2 এবং 2টা ATP তৈরি হবে, কিন্তু NADH2 দেখো আবার খরচ হয়ে যাচ্ছে, তাই 2টা ATP বেঁচে থাকবে, আর 2টা ATP থেকে আমরা জানি 10 দুগুণে 20 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যাবে। তাহলে বন্ধুরা এই 2টা প্রসেসে অবাধ শ্বসন সম্পূর্ণ হতে পারে, অর্থাৎ প্রথম ধাপে গ্লাইকোলাইসিসটা একই রকম, তারপর হয় ইথানল তৈরি হতে পারে এই প্রক্রিয়ায়, ইথানল তৈরি হওয়ার সময় কার্বন ডাইঅক্সাইডও তৈরি হবে এবং 20 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যাবে, অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে, সে সময় কোনো কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না কিন্তু 20 কিলো ক্যালোরি শক্তি ঠিকই পাওয়া যাবে। এবং সবাধ শ্বসনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম মোট 686 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, আর এক্ষেত্রে কিন্তু শক্তির পরিমাণ অনেক কম, মাত্র 20 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। তার মানে অবাধ শ্বসন প্রক্রিয়ায় খুবই কম শক্তি উৎপন্ন হয়। তো বন্ধুরা এখন দেখো অবাধ শ্বসনের মতোই আরেকটা প্রক্রিয়া আছে, সেটার নাম হলো ফার্মেন্টেশন। অবাধ শ্বসন এবং ফার্মেন্টেশনের পার্থক্য কি? অবাধ শ্বসন আমরা এতক্ষণ দেখেছি যে এইটা সাধারণত কোনো একটা জীবিত কোষের মধ্যে ঘটে এবং এইটা উচ্চ শ্রেণীর উদ্ভিদে ঘটে থাকে, অর্থাৎ উচ্চ শ্রেণীর উদ্ভিদের কোষের মধ্যে ঘটে, এবং যেহেতু এটা কোষের মধ্যে ঘটে থাকে তাই এই প্রক্রিয়ায় যে অ্যালকোহল উৎপন্ন হবে বা যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে সেইগুলো কোষের মধ্যে সঞ্চিত হবে। আর ফার্মেন্টেশন প্রক্রিয়াটা মনে রাখবে নিম্ন শ্রেণীর ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদিতে ঘটে, এবং ফার্মেন্টেশনটা ঘটে কোষের বাইরে। তাই ফার্মেন্টেশন প্রক্রিয়ায় যদি কোনো বিক্রিয়া হয় সেখানে যে
অ্যালকোহল বা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে সেইটা হবে কোষের বাইরে। তো এটা হলো মেইনলি অবাধ শোষণ এবং ফার্মেন্টেশনের মধ্যে পার্থক্য। এবং অবাধ শোষণ প্রক্রিয়া এবং ফার্মেন্টেশন প্রক্রিয়া কিন্তু এনজাইমও আলাদা। অবাধ শোষণ প্রক্রিয়া দেখো কার্বক্সিলেজ বা ডিহাইড্রোজিনেজ এই রকম এনজাইম ব্যবহার হয়েছে, কিন্তু ফার্মেন্টেশনের ক্ষেত্রে জাইমেজ নামক একটা এনজাইম লাগে। তো বন্ধুরা, আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।